to publish अप्पू जी, the list of the कहाँ पे? logical discrepancy in every panchayat area and in the block. আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কমিশনকে তথ্য গড়মিল তালিকা প্রকাশের নির্দেশ। তথ্য গড়মিলে 1,36,00,000 নোটিশ, 1,36,00,000 ভোটারকে হিয়ারিং নোটিশ। তথ্য গড়মিল তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। তালিকা টাঙাতে হবে স্থানীয় সরকারি দপ্তরে। শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম। বিজেপি ভেবেছিল যারা এদের ভোট দেয় না, যারা এদের হারিয়েছে, শিক্ষা দিয়েছে, এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জব্দ করবে। সেই কারণে 1 কোটি মানুষকে বাংলার ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে নরেন্দ্র মোদীর সরকার আর ইলেকশন কমিশন বাদ দিতে চেয়েছিল। আমাদের 1 বছর ধরে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ওদের ডবল ইঞ্জিন সরকার আমাদেরকে অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, অবহেলিত করে রেখেছে। বাংলা বললে আমাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা। তাই নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কবিতা লিখতেন, কি ভাষায় কথা বলতেন? এই মাটি তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি। দেশের প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম দা। ছোটবেলায় চায়ের দোকানে বসে যেন ক্যারাম খেলতো একসাথে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। দেখেও ভুল পড়ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন। এদের বাংলার প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, তিনি স্বামী বিবেকানন্দকে বলছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। যাদের নেতৃত্বাধীন 2019 সালের নির্বাচনে প্রাক্কালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। এই মুহূর্তের বড় খবর, কমিশনকে তথ্য গড়মিল তালিকা প্রকাশের নির্দেশ। সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, সুপ্রিম কোর্টের বড়সড় নির্দেশ। প্রয়োজনে অতিরিক্ত কর্মী মোতায়েন হিয়ারিং সেন্টারে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানির অভিযোগ ছিল তৃণমূলের পক্ষ থেকে এবং কপিল সিব্বল, আইনজীবী কপিল সিব্বল, তিনি বারবার আজকে এই বিষয়টি তোলার চেষ্টা করেছিলেন এবং তারপরে সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামের তালিকা প্রকাশ করতে হবে। সরাসরি চলে যাব মৈত্রেয়ীর কাছে। সুপ্রিম কোর্ট আজকে বড় নির্দেশ দিল, কি নির্দেশ দিল আরো একবার জানতে চাইব। একেবারেই দেখো, অত্যন্ত বড় নির্দেশ। বারবার করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই আবেদন জানানো হচ্ছিল, এই দাবি তোলা হচ্ছিল যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, অর্থাৎ 1,36,00,000 যে ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় এসেছে, তাদের নামের তালিকা প্রকাশ করা হোক। কেন তাদের নামের তালিকা প্রকাশ করা হবে না? এবং এটা নিয়ে যদি তোমার মনে থাকে যে তৃণমূলের তরফ থেকে কিন্তু বারবার রিপ্রেজেন্টেশনও দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর এবং তারপরে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের 2 সাংসদ। এবং সেই মামলাতেই যখন শুনানির সময় সর্বোচ্চ আদালত আজকে জানিয়ে দিল যে 1,36,00,000 নাম, এটা প্রায় 20% অফ দ্য টোটাল ভোটার পপুলেশন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা রয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে। এবং সেই তালিকা কোথায় প্রকাশ করতে হবে? ঠিক যেভাবে ডিলিটেড লোকজনদের নাম প্রকাশ করা হয়েছিল। কমিশনের তরফ থেকে আজকে একটু বলার চেষ্টা করা হচ্ছিল যে তারা নামের তালিকা প্রকাশ করে দিয়েছেন, কিন্তু পরে যেটা স্পষ্ট হয় তখন বিচারপতি বাদ
বাগচি তিনি এটা উল্লেখ করেন যে না, আপনারা ডিলিটেড লোকের নামের তালিকা দিয়েছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামের তালিকা দেননি। এবং তারপরেই বলা হয় যে পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস এবং বুথ লেভেল যে অফিস রয়েছে সেই সমস্ত অফিসে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা রয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে। 2 নম্বর নির্দেশ কি দেওয়া হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা রয়েছে যাদের নাম, তারা 10 দিন পর্যন্ত তারা এই তালিকা প্রকাশের 10 দিন পর্যন্ত তারা তাদের নথি দিয়ে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু আরও একটা বড় নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত যে বিডিও অফিস নয়, বারবার করে এই অভিযোগ উঠছিল যে বিডিও অফিস এবং মাত্র 500খানা সেন্টার রয়েছে গোটা রাজ্যে যেখানে এই নোটিশ সার্ভ করে তাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, ফলে সাধারণ মানুষকে অত্যন্ত হয়রানির শিকার হতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিসে এই নথি তারা জমা দিতে পারবেন এবং ব্লক অফিসে তারা এই নথি জমা দিতে পারবেন, এই নির্দেশ আজকে সর্বোচ্চ আদালত দিয়েছে। এই নথি জমা দেওয়ার সময় কোনো আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে এবং বিএলএদেরকে এই নথি জমা দেওয়ার সময় এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএলএদেরকে অ্যালাউ করা, অর্থাৎ যখন কোনো ভোটার তার নথি জমা দিতে চাইছেন সেই সময় তার নথি কে জমা দেবেন, তার অথরাইজ রিপ্রেজেন্টেটিভ যে কেউ হতে পারবেন এবং সেটা একজন বিএলএও হতে পারবে, সেটাও কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। ফলে একের পর এক যেটা নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা স্পষ্টতই বলে দিয়েছেন যে সাধারণ মানুষের দুর্ভোগ যেখানে হবে সেখানেই কিন্তু সর্বোচ্চ আদালত ইন্টারভিন করবেন এবং তারা তাদের দরজা খোলা রাখছেন যাতে আগামী দিনেও যদি তাদের এই নির্দেশিকা দেওয়ার পর যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা প্রয়োজনে আবার ইন্টারভিন করতে পারেন, সেই ইঙ্গিত তারা দিয়েছেন। আরো বিস্তারিত জানবো, তবে এই মুহূর্তে অতনুর কাছে যাব নিউজ রুমে, কারণ অতনুর কাছ থেকে জানতে চাইবো কি কি অভিযোগ ছিল। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কি দাবি করলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে দাবি করলেন যে তিনি গিয়েছিলেন 31শে ডিসেম্বর মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে, মুখ্য নির্বাচন কমিশনারকে জানিয়েছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হোক, কিন্তু তিনি দাবি করলেন গণেশ কুমার অস্বীকার করেছিলেন। গরিব মানুষ, বয়স্ক মানুষ সবকিছু ঠিক থাকার পরেও তাদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে, গায়ের জোরে বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন চেষ্টা করেছিল তাদের নাম বাদ দেওয়ার। গত 31শে ডিসেম্বর আমি দিল্লিতে গেছিলাম, আমাদের 10 জনের প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশনারের সাথে বৈঠক করেছিল। আমাদের দাবি ছিল এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এদের তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিযোগ করেছিলেন, দাবি করেছিলেন 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বিজেপির কাছে আছে। আমরা সেই বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভবিষ্যতে দেখাবো। তবে অতনুর কাছে যাব নিউজ রুম থেকে। অতনু, কি কি অভিযোগ উঠে আসছিল? 1,36,00,000 সংখ্যাটা নেহাত কম নয়। এই 1,36,00,000 তারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে পড়ে যাচ্ছেন। তাদের জানানোই হচ্ছে না যে তাদের কোথায় সমস্যা হয়েছে, কেন তারা ভোট দিতে পারবেন না। তাদের অপরাধ বলা হচ্ছে না, বাবার সঙ্গে যদি মায়ের বয়সের মধ্যে 15 বছরের ফারাক থাকে তাহলে। অতনু, তোমার কাছে আসবো। অডিওতে প্রবলেম হচ্ছে, তোমার অডিওতে প্রবলেম হচ্ছে। রাজনৈতিক দিক থেকে বারবার এসআইআর নিয়ে, একেবারে জগন্নাথ মন্দির যেদিন উদ্বোধন হয় সেই দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করে এসেছেন এবং তারপরে বারবার রাস্তায় নেমেছিলেন। সরাসরি আবিরের কাছে চলে যাব। আবির, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ, এই নির্দেশে তৃণমূল কি মনে করছে? ইতিমধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের নির্দেশ, অর্থাৎ তথ্যে গরমিলের অভিযোগ যা ছিল সেই বারবার তৃণমূল বলে আসছিল, দাবি করে আসছিল যে তথ্য গরমিলের তালিকা প্রকাশক। এই মুহূর্তের বড় খবর, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, তালিকা প্রকাশের নির্দেশ। এসআইআর আবহে এই মুহূর্তে তৃণমূল কি বলছে? যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা বক্তব্য শুনলাম
যে তিনি দাবি করছেন 31শে ডিসেম্বর তিনি গিয়েছিলেন, তৃণমূলের দাবি মান্যতা পেল, এরকমটা দাবি করছেন। তৃণমূল অ্যাডভান্টেজ হিসেবে দেখছে কিনা 26-এর ভোটের আগে আবির? তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে এটাকে তাদের অ্যাডভান্টেজ হিসেবে দেখছে এবং তৃণমূলের গত কয়েকদিনের যে বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্বাচন কমিশনকে পাঠানোর চিঠি, তার প্রত্যেকটা জায়গাতেই উল্লেখ ছিল যে লজিক্যাল কেন তাদের সেই নামের তালিকা কেন প্রকাশ করা হবে না, এবং বিভিন্ন সময় ধরে কমিশনের তরফ থেকে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছিল সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কমিশন কোন পথে চলতে চাইছে সেটাও স্পষ্টত নির্দেশ দেওয়া হয়নি। এবং গোটাটাই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল যে রাজনৈতিকভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করতে হচ্ছে বিজেপি, যে কারণে এই সিদ্ধান্তগুলো কমিশন কার্যত চাপিয়ে দিচ্ছে। ফলে আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সির সঙ্গে না, একই সঙ্গে হচ্ছে অ্যাডমিট কার্ডের প্রসঙ্গটা, বিএলএদের যে প্রসঙ্গের কথা, তাতে তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের যে ধারাবাহিক আন্দোলন, তারা যেভাবে চাপে রাখার কৌশল নিয়েছিল এবং বারবার ধরে নির্বাচন কমিশনের কাছে তাদের প্রতিনিধি দল যাওয়া, বারবার ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি লেখা এবং 31শে ডিসেম্বর যেভাবে সাংসদদেরকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছিলেন এবং তারপর বেরিয়ে আসার পর সেখানকার ভেতরের যে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলেন, এগুলোই তারা মনে করছেন যে কাজ হয়েছে এবং শেষমেশ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ কমিশনকে কার্যত মেনে নিতে হবে। ফলে অবশ্যই নির্বাচনের আগে তাদের বক্তব্য যে এসআইআর প্রক্রিয়াকে যে সিদ্ধান্ত তারা গ্রহণ করতে চেয়েছিল কমিশন বা তাদেরকে যে ধরনের সিদ্ধান্তের প্রসঙ্গে জানানোর চেষ্টা করা হয়েছিল সেটা কোথাও গিয়ে আটকালো এবং গোটা দিক থেকে তাদের বক্তব্য যে তারা এই গোটা ঘটনার ক্ষেত্রে তারা অনেকটা রাজনৈতিকভাবে সুবিধা পাচ্ছে এবং তাদের লড়াইয়ের কারণেই শেষমেশ কমিশনকে এই ধরনের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে মেনে নিতে হবে। আমি তোমার কাছে আবার আসবো রাজনৈতিকগতভাবে এই খবর নেওয়ার জন্য তো পরবর্তীকালে, কিন্তু এই মুহূর্তে মৈত্রীর কাছে জানার চেষ্টা করব যে অ্যাডমিট কার্ড নিয়েও আজকে শুনানিতে সওয়াল জবাব হয়েছে। অ্যাডমিট কার্ড কি গ্রহণযোগ্য? কারণ গত কয়েকদিন আগেই বড় খবর হয়েছিল যে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। দেখো, এইটা কিন্তু এই বিষয়টাকে কিন্তু কনসিডার করতে বলেছেন আজকে প্রধান বিচারপতি। তার কারণ আজকে খুব তাৎপর্যপূর্ণভাবে যে বেঞ্চ মামলা শুনছিলেন তাতে প্রধান বিচারপতি সূর্যকান্তর সঙ্গে সঙ্গে দুই বাংলার বিচারপতিও কিন্তু ছিলেন, একজন জাস্টিস জয়মাল্য বাগচি এবং অপরজন জাস্টিস দীপঙ্কর দত্ত। এবং যখন এই অ্যাডমিট কার্ডের বিষয়টি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তোলেন, তিনি বলেন, তখন বিচারপতি জয়মাল্য বাগচি তিনি উল্লেখ করেন যে এই অ্যাডমিট কার্ডকে তো ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার বিষয়, যদি সেক্ষেত্রে গ্রহণ না করা হয় তাহলে আমাদের কাছে নথি দিন কতজনের ক্ষেত্রে এই অ্যাডমিট কার্ড গ্রহণ করা হয়নি। এবং তখনই বিচারপতি দত্তকে বলতে শোনা যায় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণভাবে বোর্ডের যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে তার সমস্ত তথ্য দেওয়া থাকে, তার জন্ম শংসাপত্রে যেরকম থাকে তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের যে বোর্ডের যে ডকুমেন্ট সেখানেও এই সমস্ত নথি থাকে, তার জন্মের প্রমাণ, তার বাবার নাম, সমস্ত কিছু থাকে। ফলে সেই ডকুমেন্টকে কেন গ্রহণ করা হচ্ছে না কমিশনের তরফ থেকে? এবং তারপরই প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ইন দ্যাট কেস দুটো ডকুমেন্টই, অর্থাৎ জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড, এই দুটোকেই একসঙ্গে কনসিডার করার বিষয়ে তারা বলা হয়েছে। এবং কমিশনের তরফ থেকে আইনজীবী দ্বিবেদী তিনি জানিয়েছেন যে তারা এই বিষয়টি নিয়ে তারা কথা বলবেন এবং এই বিষয়টিকে তারা কনসিডার করে দেখবেন। ফলে এই অ্যাডমিট কার্ডের বিষয়টি অর্থাৎ একের পর এক যে বিষয়গুলোকে বারবার করে তোলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কার্যত বলা যায় তার অধিকাংশ বিষয়ই কিন্তু আজকে সর্বোচ্চ আদালতে একটা সুরাহা পাওয়া গিয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা পাওয়া গিয়েছে। বিএলএদেরকে বকলমে বিএলএরা চাইলে তারা যদি কোনো ভোটার তিনি যদি অথরাইজ করেন একজন বিএলএকে যে তার হয়ে নথি দেওয়ার জন্য বা শুনানিতে উপস্থিত থাকার জন্য বা তার সঙ্গে উপস্থিত থাকার জন্য, তাহলে বিএলএ সেখানে উপস্থিত থাকতে পারবে। 2, 3, এই যে বারবার করে বলা হচ্ছিল যে বিডিও অফিসে শুনানির জন্য ধার্য করা হবে, কিন্তু সেটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সমস্যার হয়ে যাচ্ছিল, তার কারণ তাদের অনেক দূর দূরান্ত থেকে আসতে হচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই নথি জমা নেওয়ার জন্য কিন্তু পঞ্চায়েত অফিস, ব্লক অফিসের কথা বলা হয়েছে, সেটাও কিন্তু একটা জয়। এবং তার পাশাপাশি এই অ্যাডমিট কার্ড গ্রহণের যে বিষয়টি রয়েছে এবং সেটাকে সেখানে কমিশনকে খতিয়ে দেখার জন্য বলেছে এবং তাদেরকে বিবেচনা করার কথা বলেছে, সেটাও কিন্তু এক ধরনের জয়। বারবার করে যে বিষয়টি আজকে তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের তরফ থেকে তোলা হচ্ছিল, সে কপিল সিব্বালি হোক বা শ্যাম দিওয়ানি হোক কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা বেশ কয়েকটি বিষয় আজকে তুলে ধরেন যে কেন একজনের কতগুলো সন্তান রয়েছে সেটা কমিশন দেখছে, কেন তাদের। আমি আরো বিস্তারিতভাবে আসবো মৈত্রী, তবে এই মুহূর্তে আমার সঙ্গে অতনু, আবির এবং অর্ণব রয়েছেন। তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী কি বললেন দেখুন। লিস্ট পাবলিশ করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে, অ্যান্ড ইন দি সিটি ইন দি ওয়ার্ড অফিস।
লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। 2 নম্বর হচ্ছে ওরা যে বিএলএ-কে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, কোর্ট বলেছে যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি অর সি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান, যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে। এক্সক্লুশন তো নেই, ইনক্লুশন। হিয়ারিংয়ে রেকর্ড করতে হবে এবং এই হিয়ারিংটা পঞ্চায়েত ভবনে, পঞ্চায়েত অফিসে হবে এবং ব্লক অফিসে হবে এবং ওয়ার্ড অফিসে হবে। নেক্সট এই যে অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা, যে অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ আছে সেটা নেওয়া হবে না। সেটা আমি বলেছি যে পশ্চিমবাংলাতে এটা নেই। পশ্চিমবাংলায় অ্যাডমিট কার্ডের মধ্যেই নাম্বার রয়েছে, কোনো সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে না। অ্যান্ড দি জাজেস হ্যাভ এগ্রিড টু সার্টিফিকেট যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ তোমাকে গ্রহণ করতে হবে। অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে। এছাড়াও বিডিও অফিস নয় অতনু, এই অভিযোগটা অন্যতম ছিল যে শুধুমাত্র বিডিও অফিস কেন, আমাকে বিডিও অফিস যেতে হবে 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে। পঞ্চায়েতের পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, ওয়ার্ড অফিস এইগুলো এখন ধার্য হলো। অভিযোগ কি কি ছিল? আমরা যদি গত কয়েকদিনের ছবি দেখি, ওদিকে রায়না থেকে শুরু করে এদিকে মধ্যমগ্রাম পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জ্বলেছে, রাস্তা অবরোধ হয়েছে। কারণ কি? কারণ মানুষ বলছেন যে দিনের পর দিন টানা তাদের বিডিও অফিসে গিয়ে বসে থাকতে হচ্ছে, সকাল থেকে সারাটা দিন গিয়ে বসে থাকবেন অতটা দূরে গিয়ে। এই হয়রানির কারণ কি? তারা তো শুধু ভোটাধিকার চেয়েছেন, সেই ভোটাধিকারের জন্য তাদের এইভাবে একটা গোটা দিন গিয়ে বসে থাকতে হবে কেন? হয়রানির প্রথম কারণ সেখানে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, বিডিও অফিসে আর যাওয়ার দরকার নেই। 2 নম্বর কারণ, মার বাবার বয়সের ফারাক। না অতনু, তোমার অডিও ঠিক নেই, যার ফলে তোমার কাছে আমি আসতে পারবো না এখনই। অডিও ঠিক হলে তবেই আসবো, আমি আসবো। তবে অর্ণবের কাছে প্রথমে যাব। অর্ণব, আর কি কি উল্লেখযোগ্য এবং কি চলছিল আগে আদালতে? দেখো, সব থেকে বড় যে বিষয়টা রয়েছে, মূল দুটো বিষয় যেটা বিহারের ক্ষেত্রে ছিল না, এই রাজ্যের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করেছিল ইলেকশন কমিশন। প্রথম দিন থেকে যেটা বারবার তৃণমূল কংগ্রেস তাদের প্রতিনিধির মাধ্যমে ইসিআই এখানকার অফিসে বলে আসছিল যে BLA-2 তাদের সেখানে থাকতে দেওয়া হোক, সেটা আজ সুপ্রিম কোর্ট কনসিডার করলো এবং সেটা অর্ডার করলো যে সমস্ত মানুষ তাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা ম্যাপ অ্যানম্যাপ এই বিভিন্ন বিষয়ে তাদের নাম বাদ দেওয়ার মতো সম্ভাবনা হিয়ারিংয়ে ডাকছে, তারা তাদের অবজেকশন অর্থাৎ তারা তাদের যে যুক্তি বা যে কাগজ রয়েছে সেটা একটা অথরাইজেশন লেটারের মাধ্যমে BLA-2-কে দেবেন এবং BLA-2 সেটা সংশ্লিষ্ট, সেটা ব্লক অফিস হতে পারে, পঞ্চায়েত অফিস হতে পারে বা পুরসভার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি অফিস হতে পারে, সেখানে তারা পৌঁছে দেবেন। অর্থাৎ BLA-2-কে অ্যালাউ করলো সুপ্রিম কোর্ট। তৃতীয় যে বিষয়টা, অ্যাডমিট কার্ড, আমরা জানি, আমরা ছোটবেলা থেকে স্কুলে পড়েছি, মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আমরা যে কোনো যাদের একটা সময় পর্যন্ত যাদের দাই মায়ের হাতে জন্ম, বাড়িতেই যাদের জন্ম, তাদের ক্ষেত্রে তো এই সব চল ছিল না এবং সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে বয়সটা উল্লেখিত ছিল সেটা ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটাই তার জন্ম সার্টিফিকেট হিসেবে গ্রাহ্য হতো। এইটার ক্ষেত্রেও বিচারপতি দীপঙ্কর দত্ত স্পষ্টভাবে বলেছেন এটা তো একটা কমন প্র্যাকটিস, তাহলে এটা কেন অ্যালাউ হবে না? কাজে সেটাও সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ আকারে রাখলো, যদিও নির্দেশের মধ্যে এটা জায়গা পাইনি, কিন্তু পর্যবেক্ষণ যেভাবে জোরালোভাবে সুপ্রিম কোর্ট করলো তাতে এই অ্যাডমিট কার্ডও এবার কনসিডারেশনের মধ্যে আসতে চলেছে সম্ভবত, এখন ইসিআর ওপরে সেই সিদ্ধান্তটা। কাজে এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেভাবে কল্যাণদা বলছেন, অমর্ত্য সেনের নাম দেখছি, আমরা দেখছি প্রাক্তন আমাদের রাজ্যের আমলা অশোক চক্রবর্তীর নাম, টুটু বসুর পুরো ফ্যামিলি, এরকম একাধিক ব্যক্তি, MLA নওশাদ সিদ্দিকী একাধিক, তারাও বাদ যাচ্ছে না। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আদতে করতে চাইছে কি কমিশন, কাজেই তার তালিকাটা যদি প্রকাশ পায় তাহলে বিষয়টা আরও স্বচ্ছ হবে, স্পষ্ট হবে এবং এক্ষেত্রে ওই তালিকা দেখে সব রাজনৈতিক দলই তারা তাদের বক্তব্য জানাতে পারবে। তাই ওই তালিকাটা প্রকাশের ওপর সব থেকে বেশি জোর দিল এবং এক্ষেত্রে রাজ্য সরকারকে আরও বেশি ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামোগত সাহায্য করার জন্য কমিশনকে সাহায্য করবে, এই নির্দেশও জারি করা হলো। আর বিভিন্ন দিকে বিভিন্ন যে অশান্তি ছবি আমরা দেখছি সেটাকে নিউট্রালাইজ করার জন্য সুপ্রিম কোর্ট আজ বলল এক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারটাও পশ্চিমবঙ্গ সরকার এটা বিবেচনা করে দেখবে, কারণ তারাও চাইছে, দেশের শীর্ষ আদালতও চাইছে বিষয়টা একটা সুষ্ঠু সমাধানের পথে যাতে এগোয়। তাই প্রথমেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা LD বলা হচ্ছে যাদেরকে, সেই নামের তালিকাটা প্রকাশ হলেই এই বিষয়টা আরও সহজভাবে সামনে আসতে পারে। বেশ, আমি আবিরের কাছে আসবো, কারণ আবির, মমতা বন্দ্যোপাধ্যায়
এই বিরাট অভিযোগ করেছিলেন যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম তাদের আসলে তালিকাটা আছে বিজেপির কাছে। বারবার অভিযোগ উড়িয়ে দিয়েছিল যদিও বিজেপি, এবং আজকেও বিজেপি বলছে এটাতে বিজেপির কিছু করার নেই, সুপ্রিম কোর্টের আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ, এবার পুরোটা কমিশনের ওপরে ঠেলে দিচ্ছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরুতেই একেবারে জনসভার শুরুতেই তিনি এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের কি এখন স্ট্র্যাটেজি? প্রথমত তৃণমূল কংগ্রেস ভালোই বোঝে যে নিচু স্তলায় অর্থাৎ ব্লক স্তরে যাদের যত সংগঠন শক্তিশালী হবে তা দিয়ে নির্বাচন জয়টা তত সুবিধা হবে, এবং যে কারণেই প্রথম থেকেই এসআইআর ইস্যুতে তৃণমূল BLA 1 এবং BLA 2-দের সর্বাধিক গুরুত্ব দিয়েছিল এবং বারবার ধরে বৈঠক করে কখনো অভিষেক কখনো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় BLA 2-দের কি ভূমিকা পালন করতে হবে সেটা তারা বুঝিয়ে দিয়েছিলেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ এই গোটা বিষয়টি সম্পর্কে অবহিত, তারা খুব ভালো করেই জানতেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে আসলে নির্বাচন কমিশন এর মাধ্যমে যে ব্যবহার করার যে অভিযোগ তারা তুলছেন সেটা ভোটের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে, এবং যে কারণেই বারবার ধরে যদি শেষ কতকগুলো চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখি, প্রত্যেক কটা চিঠিতেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে প্রসঙ্গের কথা বারবার ধরে তিনি উল্লেখ করেছিলেন। এর সঙ্গে যেগুলো উল্লেখ করে দিয়েছিলেন তার মধ্যে যে হয়রানির প্রসঙ্গ, বারবার ধরে ডেকে পাঠানোর প্রসঙ্গ, এবং আমরা যে নথি জমা দিচ্ছে, যারা নথি জমা দিচ্ছিলেন সেই নথির তারা পর্যাপ্ত কোনো রিসিট পাচ্ছিলেন না, এমনকি যারা বিবাহিত মহিলা তাদেরকে কেন বারবার ধরে ডাকা হচ্ছে নাম বা ভোটার কার্ডের ঠিকানা বদল করার পরেও, এই প্রসঙ্গগুলোর কথা উল্লেখিত হয়েছিল। এবং এর সঙ্গে যেটা তৃণমূল কংগ্রেস বারবার ধরে জুড়ে দিচ্ছিল যে হয়রানির শিকার হতে গিয়ে এমন পরিস্থিতি হবেন যে অনেক মানুষজন যেখানে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে বাড়ি থেকে অনেকটা দূরে BD অফিসে, সেখানে তারা যাবেনই না, তারা পৌঁছবেনই না, ফলে এই মানুষগুলোকে সরাসরি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়াটা সহজ হবে এবং রাজনৈতিকভাবেই সুবিধার কথাটা হবে। এবং তুমি যদি দেখো, এমনকি গতকালও সিঙ্গুরের মঞ্চ থেকে সুকান্ত মজুমদার যে বক্তব্য রাখছিলেন সেখানেও SIR এর কারণে প্রাপ্ত ভোটের নিরিখ, নাম বাদ যাওয়ার যে নিরিখ, নাম বাদ দেওয়ার যে সংখ্যা, সেই নিরিখের ভোটের অঙ্কের কথা তিনিও গতকালকে উল্লেখ করেছিলেন। কিন্তু আজকে যে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে যে নির্দেশ দিল এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নামের তালিকা যেমন প্রত্যেক জায়গায় প্রকাশ করতে হবে, বাকিগুলোর ক্ষেত্রেও যে নির্দেশ দিল, তাদের তৃণমূল কংগ্রেস মনে করছে তারা মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা যে অঙ্ক সাজিয়েছিল বা তারা যে বিষয়কে ধরে প্রচার শুরু করেছিল সেটাকে রাজনৈতিক অঙ্কে তাদের সুবিধা করে দিল। যে কারণেই এখনো পর্যন্ত, কিছুক্ষণ আগে অভিষেকের বক্তব্য আমি দেখছিলাম, সেখানে তিনি উল্লেখ করছিলেন যে এই রাজ্যের ক্ষেত্রে তারা যে নিয়েছিলেন সেটা যদি বাকিগুলোর ক্ষেত্রে হতো তাহলে এই অবস্থা নির্বাচন কমিশন তৈরি করতে পারতো না। তারা মনে করেছিলেন কোথায় অসুবিধা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং সে কারণেই কমিশনের কাছে বারবার ধরে যাওয়া, এমনকি এবং দীপঙ্কর দত্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত কি বলেছেন? আপনাদের তো বোর্ডের দেওয়া অ্যাডমিট কার্ড অ্যালাউ করতে হবে, কারণ বাংলায় জন্মের শংসাপত্রের সঙ্গে তালিকা মিলিয়ে দেওয়া হয় বোর্ডের অ্যাডমিট কার্ডে, সেটা কেন আপনারা গ্রহণ করছেন না? তারপরেই প্রধান বিচারপতি বলেন তাহলে জন্মের শংসাপত্র এবং অ্যাডমিট কার্ড অ্যালাউ করতে হবে। আর যেটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় 13ই জানুয়ারি কি আক্রমণ করেছিলেন দেখুন। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু কোনো SIR এ ছিল না, কোনো আইনে নেই, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33,00,000 থেকে 36,00,000 নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। আর আজকেও এই নির্দেশ আসার পরে সুপ্রিম কোর্টের লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, তথ্য গরমিলের যে তালিকা প্রকাশের নির্দেশ, এবং তার সঙ্গে সঙ্গে কোথায় হিয়ারিং হবে, কিভাবে BLA-দের প্রতিনিধিত্ব করতে পারবেন, ভোটারদের প্রতিনিধি BLA-রা হতে পারবেন, সেই সব নির্দেশের পরেও রাজনৈতিক তরজা তুঙ্গে। নির্বাচন কমিশনকে এখতিয়ার কে দিয়েছে? আর সারা ভারতবর্ষের কোথাও এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি হচ্ছে না, একমাত্র পশ্চিমবঙ্গকে বেছে বেছে টার্গেট করে। আর কিসের ভিত্তিতে 1,36,00,000? কোনো মেমো নাম্বার নেই, কোনো সরকারি নথি নেই, সরকারি নোটিফিকেশন নেই, হোয়াটসঅ্যাপে ডাকা হবে আর মানুষের নাম, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হবে। টার্গেট করে বেছে বেছে মুসলমানদের নাম, বেছে বেছে মহিলাদের নাম, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, টার্গেট করে তাদের নাম বাদ দেওয়ার এই পরিকল্পনা। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ যে তারা ওই জায়গায় হস্তক্ষেপ করেছেন। এই কাজ পুরোপুরি অসাংবিধানিক, সংবিধান বিরোধী কাজ করছে নির্বাচন কমিশন।
এই জিনিস দেখবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন, দেখবেন সুপ্রিম কোর্ট। আমরা শুধু একটা ত্রুটি মুক্ত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা মুসলিম মুক্ত মৃত ভোটারের নাম মুক্ত একটি ভোটার লিস্ট চাই, যে ভোটার লিস্ট অনুযায়ী বাংলার মানুষ ভবিষ্যতের সরকারকে নির্বাচিত করবেন। কোন কাগজ যাবে কোন কাগজ যাবে না পশ্চিমবঙ্গে বসে এ নিয়ে কথা বলা খুবই মুশকিল, কারণ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কিনা জাল নথির কারখানা চলে, সুতরাং এই জিনিস বন্ধ।